ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। আমার হাতি দরকার, আমি চাই আমার ছেলে যেন হাতির মতো। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু ব্যক্তিরা রয়েছে যারা মারা গিয়েও আমাদের মধ্যে অমর হয়ে থাকবে। তাদের শরীর মারা গিয়েছে ঠিকই, কিন্তু তাদের আদর্শ এবং ভালোবাসা আমাদের মধ্যে জীবিত থাকবে। বাংলাদেশের মানুষ কোনোদিনও তাদেরকে ভুলতে পারবে না। বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে তাদেরকে মনে রাখবে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, এই 10 জন কারা এবং তারা আসলে কি করেছিল যে তারা মারা গিয়েও আমাদের মধ্যে অমর থাকবে। তো ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 1, দেলার হোসেন সাইদি। তিনি ছিলেন একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, প্রভাবশালী বক্তা, একজন রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন রাজাকার বাহিনীর সঙ্গে যুক্ত থেকে পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য সহযোগিতা ও মানবতা বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততা থাকার অভিযোগে 2013 সালে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরা সুতা বা তার চেয়েও ক্ষুদ্র কোনো জিনিস খেয়ানত করে, তবে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে। মাননীয় স্পিকার, আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থে ছিল জনকল্যাণমূলক সরকার। তিনি 1996 জাতীয় সাধারণ নির্বাচনে প্রথমবার এবং 2001 সালের সাধারণ নির্বাচনে দ্বিতীয়বার তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়। 2023 সালের 14 আগস্ট কারাবন্দী অবস্থায় তার মৃত্যু হয়। তবে দেলার হোসেন সাইদির মৃত্যুকে ঘিরে অনেক বিতর্ক রয়েছে। অনেকে অভিযোগ করে থাকে তাকে তৎকালীন সরকার শেখ হাসিনা পরিকল্পিতভাবে হত্যা করেছে। কারা কারা সাইদিকে পছন্দ করেন কমেন্টে জানান। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। নাম্বার 2, ওসমান হাদি। বাংলাদেশের একজন সাহসী যোদ্ধা হচ্ছে ওসমান হাদি। শরীফ ওসমান হাদি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে, কোনো সংস্কার করা হয় নাই। তারা বারবার স্যাবোটেজ করবার চেষ্টা করছে, এই রাষ্ট্রকে, এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে। এর পাশাপাশি তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা। মূলত তার স্পষ্ট ভাষা ও ভারত বিরোধী অবস্থানের কারণে তিনি বাংলাদেশে একজন সাহসী নেতা হিসেবে পরিচিত ছিলেন। বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো, যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে, তারে শহীদ জিয়ার ছবিটা সামনে এনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল। বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ওমা, এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে, বেশি প্রেমের বিএনপি। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামোফোবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান, বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন। এখন একটা নতুন বিএনপি গজাচ্ছে, কেউ চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে একটা ইসলামোফোবিক বিএনপি করা। এছাড়া তিনি আসন্ন নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে শুক্রবার নির্বাচনী প্রচারণায় বের হলে মোটরসাইকেলে করে আসা 2 জন অজ্ঞাত ব্যক্তি তাকে হত্যা করে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকবশত তিনি সিঙ্গাপুর থেকে আর বেঁচে ফিরে আসতে পারেননি। দেশে ফিরেছেন কফিনের বন্দি লাশ হিসেবে। আমার এক বড় ভাই টকশোতে বললেন, তুমি থাক, ওনারা মুরব্বী মানুষ, তুমি যদি 2 শব্দ কম বলো তোমার জীবন পড়ে আছে, কিছু হবে না। তাই ওনাদেরকে 2 শব্দ কম বলতে বলতে ওনারা এমনই হয়েছে, ওনারা মাইনেই নিতে পারে না যে এই বাচ্চারা না থাকলে ওনারা যে এখনো জেলে থাকতো অথবা বাড়ি বাড়ি পালাইতো, এইটা ওনাদের ভুলেই গেছে 1 বছরে। তো সেই বাচ্চার গালিগালাজরে আপনার এত খারাপ লাগে? তার মৃত্যুতে বাংলাদেশ হারালো এক সাহসী কণ্ঠ। এটাই প্রমাণ করলো ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন বাঁচে না, তাদেরকে খারাপ মানুষ বাঁচতে দেয় না। হাদি ভাই সবসময় আমাদের মাঝে বেঁচে থাকবেন। হাদি ভাইয়ের জন্য কমেন্টে একটা লাভ রিয়াক্ট তো দেওয়াই যায়। কেউ একটা মিডিয়া কেন বলতেছে না 1971-এর মহান মুক্তিযুদ্ধের পর 72 থেকে 75 বাংলাদেশে যেই পরিমাণ মব সন্ত্রাস হয়েছে, যেই পরিমাণ কেওয়াস হয়েছে, ইতিহাসে তা আর হয় নাই। তার সাথে জড়িত ছিল কারা? এই যে মুজিব বাহিনীর গুন্ডারা।
নাম্বার 3, আবরার ফাহাদ। আওয়ামী লীগপন্থী ছাত্রলীগের হাতে নির্মমভাবে হত্যা হয়েছে আবরার ফাহাদ। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মী তাকে পিটিয়ে হত্যা করে। এই নৃশংস ঘটনার পর আবরার ফাহাদের বাবা 29 জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং এখনো 3 জন আসামি পলাতক রয়েছে। আবরার ফাহাদের অপরাধ ছিল তিনি সত্য কথা বলতেন, ভারতের বিরুদ্ধে কথা বলতো এবং ফেসবুকে রাজনৈতিক লেখালেখি করতেন। মত প্রকাশের এই স্বাধীনতার কারণে তাকে প্রাণ দিতে হয়েছে। এটি পুরো জাতিকে গভীরভাবে নাড়া দেয়। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের ফাঁসি ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে বলা হয়, ভবিষ্যতে এমন নৃশংস হত্যাকাণ্ড এড়াতেই দেয়া হয়েছে সর্বোচ্চ শাস্তি। সাজায় সন্তুষ্ট আবরারের পরিবার ও রাষ্ট্রপক্ষ। নাম্বার 4, আবু সাইদ। যে কয়েকজন মানুষকে বাংলাদেশের জনগণ কোনোদিনও ভুলতে পারবে না, তাদের মধ্যে থাকবে আরেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি শহীদ হয়েছেন। দেশের জন্য তিনি তার নিজের জীবনটাকে উৎসর্গ করলেন। পুরো বাংলাদেশের মানুষ এটা দেখেছে। পুলিশের গুলির সামনে তার বুকে বুলেট নিয়ে শেষ পর্যন্ত এই পৃথিবীর মায়া ত্যাগ করলেন। তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আন্দোলন চলাকালীন 16 জুলাই পুলিশের গুলিতে তিনি শহীদ হন। আবু সাইদ ছিলেন এই আন্দোলনের প্রথম শহীদ, যার আত্মত্যাগ আন্দোলনকে নতুন মোড় দেয়। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার এই আত্মত্যাগের ঋণ জাতি কখনোই ভুলবে না। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এএসআই আমির হোসেন সহ 4 জনকে। নাম্বার 5, মীর মুগ্ধ। তিনিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক শহীদ। আন্দোলনের সময় তিনি ডেকে ডেকে শিক্ষার্থীদের পানি ও বিস্কিট বিতরণ করছিল। সেই মুহূর্তে হঠাৎ করে একটি বুলেট লাগে তার মাথায়। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, রক্তে ভেসে যায় পুরো স্থান, আর সেখানেই তিনি শহীদ হয়ে যান। মীর মুগ্ধ ছিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য ফ্রিল্যান্সার এবং একই সঙ্গে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তার মানবিকতা এবং আত্মত্যাগ তাকে চিরস্মরণীয় করে রেখেছে। নাম্বার 6, সাইফুল ইসলাম আলিফ। তিনি ছিলেন বাংলাদেশের একজন আইনজীবী। 2024 সালের 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি ব্যাপক বিক্ষোভ হয়। পরবর্তী সহিংসতায় চিন্ময় দাসের অনুসারী এবং ইসকন সমর্থকদের হামলায় তিনি নিহত হন। প্রকাশ্যে রাস্তায় নির্মমভাবে তাকে হত্যা করা হয়। পুরো জাতি এই ভিডিও দেখেছে। একজন আইনজীবী হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে তার এই হত্যার বিচার আজও বাংলার মাটিতে সম্পূর্ণ হয়নি। এখন বুঝতে পারছেন বাংলাদেশের বিচার ব্যবস্থা কোন পর্যায়ে গিয়েছে। নাম্বার 7, তোফাজ্জল হোসেন। 2024 সালের 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চুরির অভিযোগে তোফাজ্জলকে আটক করা হয়। পরবর্তীতে কিছু শিক্ষার্থীর নির্মম মারধরে তিনি গুরুতর আহত হন। এরপর এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তাকে ভাত খাওয়ানো হয়েছিল এবং তারপর আবারও মারধর করা হয়। তোফাজ্জল হোসেন ছিলেন একজন আওয়ামী লীগ অনুসারী এবং ছাত্রলীগের কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের হলে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন হত্যার ঘটনায় ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ 15 জনকে আসামি করে মামলা করেছে তোফাজ্জলের পরিবার। নাম্বার 8, শিবলি সাদিক হৃদয়। চট্টগ্রামের রাউজান থানার কলেজ ছাত্র হৃদয়কে হত্যা করে তারই পাহাড়ি এলাকার 5 বন্ধু। এক বন্ধুর সঙ্গে সামান্য কথা কাটাকাটি ও পূর্বের ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে তাকে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখানো হয়। পাহাড়ে নিয়ে গিয়ে হৃদয়কে নির্মমভাবে হত্যা করা হয়। এমনকি তাকে হত্যা করার পর তার মাংস রান্না করে খেয়ে ফেলে তার পাহাড়ি বন্ধুরা। আর এই খবরটি তখন পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্ক এবং মন্তব্য ছড়িয়ে পড়ে। অনেকেই তখন মন্তব্য করেছিলেন, হাড্ডি কখনো গোস্ত হয় না আর উপজাতি কখনো বন্ধু হয় না। এই হত্যাকাণ্ডটি আজ পর্যন্ত বাংলাদেশের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড হিসেবে মানুষের মধ্যে গেঁথে রয়েছে।
14 দিন পর কলেজ ছাত্রের খণ্ডিত মরদেহ মিলেছে রাউজান রাঙামাটি সীমান্তের দুর্গম পাহাড়ে। হত্যার পর মাংস কেটে আলাদা করে ফেলেছিল তারা। নাম্বার 9 মেজর সিনহা 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ রোড সড়কে শ্যামলাপুর তলাশি চৌকিতে পুলিশের গুলিতে তিনি নিহত হন। ঘটনাস্থলে বাহাছাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকত আলী তাকে প্রায় 4টি গুলি করে। পরে তার মৃত্যু নিশ্চিত করতে তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস আরো 2টি গুলি চালায়। তদন্তে উঠে আসে মেজর সিনহা ওসি প্রদীপ কুমার দাসের একাধিক কুকর্ম সম্পর্কে জেনে গিয়েছিলেন। এসব তথ্য প্রকাশ পেলে নিজের পেশাগত জীবন ও ক্ষমতার অপব্যবহার ফাঁস হয়ে যেতে পারে, এই আশঙ্কা থেকে পরিকল্পিতভাবে মেজর সিনহাকে হত্যা করা হয়। অনেকদিন পরে আদালত এই হত্যাকাণ্ডের দায়ে লিয়াকত আলী এবং ওসি প্রদীপ কুমারকে মৃত্যুদণ্ড প্রদান করে। বন্ধুরা, শুধুমাত্র এই কয়েকজন নয়, বাংলাদেশের ইতিহাসে আরো অনেক বীর রয়েছে যারা যুগে যুগে বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। আপনাদের মতে কে কে এই তালিকা থেকে বাদ গেছে তাদের নাম কমেন্টে জানান। আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।